করছেন কি? অ্যাক্সিডেন্ট হবে তো। বরফ ভেজা রাস্তায় বাইকের চাকা হড়কে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা অপ্রতুল নয়। যারা ঘাবড়ে গেল সেই চিন্তায় বেখেলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আয়ানকে। বাইকের সামনের চাকা সেকেন্ড খানেক এদিক ওদিক করে ক্ষান্ত হলো, অবশেষে থেমে গেল বাইকের ইঞ্জিন। ব্যস্ত রাস্তার সাইডে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে পড়ল দু চাকার যানটা। আয়ান তখনও প্রকট চোখে চেয়ে সম্মুখে। ম্যারাথনের বেগে শ্বাস পড়ছে তার। কতবার কাছাকাছি হলো ওরা, তবুও যারার ওইটুকু ছোঁয়ায় অমন নাভিশ্বাস ওঠার কোনো মানে হয়? বাইক থামাতেই আয়নের প্রশস্ত পিঠ বরাবর জোরে এক চাপড় বসালো যারা। কণ্ঠে উষ্মা নিয়ে বলে উঠল, কি করছিলেন এটা? এক্ষুনি তো বেকায়দায় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আয়নের হুঁশ ফিরল পিঠের ব্যথায়। একবার পিছনে তাকিয়ে চোখ নামালো কোমরের দিকে, যেখানে জারার পেল ভাত জোড়া তাকে সহ জড়িয়ে ধরে আছে। খড়খড়ে গলাটা হাওয়া গেলে ভেজানো ব্যর্থ চেষ্টায় আর গেল না আয়ান। আবারও পিছনে তাকিয়ে ফট করে বলে উঠল, একটু আগে কি বললে তুমি? যারা ভ্রুকুটি করলো, মসৃণ কপালের কয়েক পরত ভাঁজ ফেলে আওড়ালো, বলেছি এভাবে কেউ বাইক চালায়? এক্ষুনি যদি না, তার আগে। যারা থামলো। আগে বলতে আয়ান কি বোঝাতে চাইছে সেটা বুঝতেই বিমুর মুখখানা রক্তিম হলো তার। অলিন্দের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ল কপলের জাফরানি রং। প্রেয়সীর নীরব ভূমিকায় অস্থির হলো সম্মুখে বসে থাকা প্রেমিক সত্তা। নিজেই ফের অবিশ্বাস্যের স্বরে শুধালো, ডিড ইউ জাস্ট কল মি জান? বাচ্চাদের হট্টগোল আর হইচয়ে প্রাণোচ্ছল কিন্ডার কেয়ার স্কুলটির মাঠ। ঘাসের ডগায় মাথার তাজের মতো চলমল করছে বরফকুচি। রোদেলা দিনেও শীতের পোশাকে যুবধুবু বুড়ো থেকে গুঁড়ো সবাই। হিমেল হাওয়া বসন্তের আগমনী বার্তার বদলে বইছে আবারও তুষারপাতের আভাস। এত কিছুর মধ্যে আয়নের সব বিস্ময়ে করা প্রশ্নের উত্তর আর তার পাওয়া হয়নি। যারা করুণা করেও দ্বিতীয়বার আর জান বলে ডাকেনি তাকে। অবশেষে শুকনো মুখে আয়ান বাইক থামালো স্কুলের সামনে, কিন্তু যারা নামতে বেচারা হাত টেনে ধরল প্রেয়সী। নিজের বুকের কাছে এনে কাতর স্বরে বলল, আর একবার, জাস্ট একবার জান বলে ডাকবে, প্রমিস। আর জ্বালাবো না বাটারফ্লাই। ওটা ওয়ান্স ইন এ লাইফ টাইম সুযোগের মতো, বুঝলেন? সবসময় ডাকলে মর্মত থাকবেন না। যারার দুষ্টুমি ধরতে পেরে আরো একবার প্রলম্বিত শ্বাস ফেলল অফিসার, তবে হাত ছাড়ল না। অন্য হাতে মাথার হেলমেট খুলল। পরপর যারাকে চমকি দিয়ে চুমু খেয়ে বসলো তার মেদুর গালে। অকুৎসাম এই ঘটনায় লাজবন্তী প্রকট চোখে তাকাতেই আয়ান ছেড়ে দিল তাকে। ক্রস্ত সামনে চেয়ে হড়বড়িয়ে বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। ওয়ান্স ইন আ লাইফ টাইম সুযোগ হারানোর বেদনা তুমি কি বুঝবে? পাষাণ রবণী, যাও যাও, গিয়ে ক্লাস করো। মানুষ একটু চুমু খেয়ে শোক প্রকাশও করতে দিতে চায় না। উফ। কিছুক্ষণ রুদ্ধশ্বাস মুহূর্ত পার হওয়ার পর আয়ান আর চোখে তাকালো জারার মুখ পানে। আচমকা দুজনের চোখাচোখি হতেই হেসে ফেলল ওরা। হাসতে হাসতে ফের চাঁদ মুখখানা মলিন হয়ে উঠল জারার, তবে আয়নের নজর এড়াতে পারল না সেই মলিনতা। সামনে ঝুঁকে নাক টেনে দিয়ে দুষ্টুমির স্বরে শুধালো, সকাল থেকে খেয়াল করছে কেমন মনমরা হয়ে আছো। বাই এনি চান্স তুমি কি ইনসিকিউর ফিল করছো আমাকে নিয়ে? ভাবছো যদি কোনো সুন্দরী রমণী আমাকে প্রপোজ করে ফেলে, তাই না? জারা হতাশ শ্বাস ফেলে বলল, আজকের দিনে এত হ্যান্ডসাম একটা ছেলে একা একা রাস্তায় ঘুরবে, এটা কি ইনসিকিউর হওয়ার জন্য যথেষ্ট নয়? আয়নের প্রাঞ্জল মুখটা শুকিয়ে গেল অমনি, ভীত চোখে ঢোক গিলল। যারার কথাগুলো সত্যি ভেবে প্রায় বলেই বসতো, আমি যাচ্ছি না আজ তোমার কাছ থেকে কোথাও, চাকরি চুলায় যাক। তার আগে যারা চোখ খিচে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, রিল্যাক্স, অত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো মজা করছিলাম। পরপরই থামলো মেয়েটা, ঠোঁট টিপে দৃষ্টি নামালো পায়ের ওপর, মিহিস্বরে বলল, আসলে মরিয়ম আন্টি আর মেহমেদ আঙ্কেলের কথা মনে পড়ছে। ওই দিন ওই কয়েক ঘন্টার জন্য মনে হয়েছিল যেন নিজের বাবা মায়ের কাছে আছি। এতক্ষণে ভার নামলো আয়নের বুক থেকে। স্মিত হেসে বেশ হেয়ালি করে বলল, এ যদি হয় মন খারাপের কারণ, তাহলে তো মন ভালো করে দিতেই হয়। যারা সপ্রসন্ন দৃষ্টিতে তাকাতেই আয়ান বলল, তোমার মরিয়ম আন্টি আজ দুপুরে যেতে বলেছেন তাদের বাসায়। আরশি আর শায়ান বাটাকে একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেওয়া হবে। এনে গেইস কেন? আশির বার্থডে উপলক্ষে। ইয়াও,
সাথে আমার অকর্মা ঢেকে বন্ধু মহাশয়ের তৃতীয় বিবাহ বার্ষিক উপলক্ষেও, কিন্তু ওদেরকে জানানো হয়নি সারপ্রাইজ কিনা। এটুকু বলেই থামলো আয়ান। যারা তখন খুশিতে ঝুমঝুম করছে, দুহাত এক করে ভাবছে কি গিফট নেবে আরশির জন্য। তখনই ফের মুখ খুললো মানুষটা, ভ্রু উঁচিয়ে আওড়ালো। ভেবেছিলাম কেউ যেন জান না ডাকলে তাকে আজ আর বলবোই না দাওয়াতের কথাটা। এটুকু শুনতেই ভ্রুকুটি করে তাকালো যারা, মেকি রাগ দেখিয়ে শুধালো। তাহলে এখন বললেন কেন? অফিসার এবার তার নীলাম্বরীর দিকে তাকিয়ে বুকের বাঁ পাশে হাত রাখলো, তারপর বলল, কি করব বলো বাটারফ্লাই, যাকে এত ভালোবাসি সে সারাদিন মুখ ভার করে থাকলে এখানে কষ্ট হবে না? আয়নের গালে তখনও টোল পড়া হাসি। এখন আসে, তোমাকে দুপুরে এখান থেকে পিক করে ওভারে নিয়ে যাব, কেমন? বেশি লেট করো না কিন্তু বের হতে। এটুকু বলে থ্রটলে হাত রাখতেই একেবারে কাছাকাছি চলে এলো যারা। স্তব্ধ হলো আয়নের থেম চোখ। মুখ ঘুরিয়ে যারার দিকে তাকাতেই ঠোঁট বরাবর চুমু খেয়ে বসলো মেয়েটা। যারা নিজেও হতভম্ব। প্রকট তার রক্ষী যুগল, ভেবেছিল গালে ঠোঁট ছুঁয়ে ভোদর লাগাবে, কিন্তু বিধিবাম, গালে ঠোঁট ছোঁয়াতে গিয়ে ঠোঁটে যে চুমু খেয়ে বসবে কে জানতো। আয়নের হৃদযন্ত্র থামিয়ে দিয়ে যারা আর দাঁড়ালো না এক মুহূর্ত, এক প্রকার উড়ে চলে গেল সামনে থেকে। ফ্যালফ্যালে দৃষ্টিতে আয়ান তখন তাকিয়ে লাজবন্তীর প্রস্থান পানে। পরপর আনমনে মাথা নোয়ালো মানুষটা, কামড়ে ধরলো নিম্নাষ্ঠ, নিঃশব্দে হেসে ফেলে হতাশ স্বরে বলল, মিস্টার আয়ান হান্টার, ডোন্ট বারে, তোর এই দুর্বল হৃদয় বাটারফ্লাইয়ের হুঠের চুমুর ধকল সামলাতে পারলে হয়। তখনই তার স্বরে বেজে উঠল তার মুঠোফোন খানা। ভাবনা থেকে বেরিয়ে ফোন রিসিভ করতেই স্বয়ংক্রিয় এয়ারপডে শুনতে পেল কলদাতার আওয়াজ। মুহূর্তে চোখ মুখ শক্ত হলো আয়নের, অবিশ্বাসের স্বরে আওড়ালো, হোয়াট? আদি পালিয়ে গেছে? জেল থেকে একটা ক্রিমিনাল পালালো কি করে? তোমরা কোথায় ছিলে? উইদিন 5 মিনিটস ডিটেলসে সবটা জানাও আমাকে। আর টিম রেডি করো, আমি আসছি। মোম গলানোর সন্ধে নেমেছে নিউ ইয়র্কের শহর জুড়ে। এক এক স্ট্রিট লাইটগুলো জ্বলতেই অন্ধকার ফুরিয়ে যায় ব্যস্ত রাস্তার। সেই সোডিয়াম আলো গা বেয়ে আকাশ থেকে তুষার ঝরে। ঝুপ করে হাওয়া মন খারাপের সুর তোলে নিরে ফেরার চড়ই। বিষণ্ণতাগুলো দীর্ঘশ্বাস ছেড়ে হারিয়ে যায় শত শত মানুষের ভিড়ে। গায়ে জড়ানো নীল শাড়িটার আঁচল লুটিয়ে আয়নার সামনে দাঁড়ালো আরশি। স্নিগ্ধ মুখখানায় প্রসাধনীর বাড়াই নেই, শোঢল গরনে গয়নার অতিশয্য নেই। তার অজান্তেই অনিন্দ সৌন্দর্যের অধিকারিণী সে, কিন্তু বিষ পেরানো মেয়েটা এই অনিন্দ সৌন্দর্যকে ম্লান করতে যেন উপস্থিত হয়েছে অহেতুক মন খারাপ। দুপুরটাও সুন্দর কেটেছিল। কত কত আয়োজন করলেন মেহমেদ হাসান, কেক আনলেন, মরিয়ম বেগম নিজের হাতে রান্না করলেন আরশির পছন্দের খাবারগুলো। বেলুন দিয়ে পুরো বাড়ি ডেকোরেশনের ভার নিলেন রবিনসন। ব্যস্ততার জন্য যদিও আয়ন ভাই আসতে পারেনি, তবে যারা এসেছিল সঙ্গে এনেছিল এই কনকনে শীতের মধ্যেও বসন্তের ফুল, একগুচ্ছ ডেফোডিল। হুট করে তার মন খারাপেরা অলৌকিকভাবে খুঁজে পেল বাকশক্তি, শুধালো, এত এত কিছুর মধ্যে জামুমান কি করলো? আরশি পরিতাপের পোড়া শ্বাস ফেললো প্রশ্ন শুনে, বিড়বিড় করে বলল, সে যেমন শেষ মুহূর্তে ঝড়ের গতিতে এসেছিল তেমনই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। কেক কাটা শেষ হতেই নাকি তার মনে পড়ে গেছে এক্সট্রা ক্লাস নেওয়ার কথা, আর সন্ধ্যায় যে ছাদে যেতে বলা হয়েছিল অর্ষিকে, সে কথা বেমালুম ভুলে গেল মানুষটা। বিড়বিড় করে আওড়ালো। আরশি উত্তর দেয় না। প্রেম জ্বরে তার মন ভাঙে। যার জন্য আজ শাড়ি পরলো, যার দেয়ার শাড়ি পরলো, তার ফিরে না চাওয়ার দুঃখে বিভাগী হতে চায় ক্ষণিকের প্রেম প্রেম অনুভূতি। সে মন ভাঙার শব্দে চাপা পড়ে যায় দরজায় কড়া নাড়ার শব্দ। সাড়া না পেয়ে অজ্ঞতা ভেরানো দরজা ঠেলেই ভেতরে ঢোকেন মরিয়ম। মেয়েটাকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখেই ঠোঁট টিপে ফেলেন তিনি। হাসি আটকে উদ্বেগ টানেন চেহারায়, শুধিয়ে ওঠেন, হ্যাঁ রে আরশি, স্নোবলকে দেখেছিস? আমি সারা বাড়ি খুঁজলাম জানিস, কোথাও পেলাম না। তুই একটু দেখ তো মা। স্নোবলের নাম শুনতে হুঁশ ফেরে আরশির। আঁচল সামলে ফিরে যায় মরিয়মের দিকে। ছেলেকে পাওয়া যাচ্ছে না শুনেই যেন মাথায় বাজ পড়ে ওর। কপালে হাত রেখে ঠোঁট ভেজায়, উৎকণ্ঠিত স্বরে আওড়ায়, সব জায়গায় খুঁজেছিলে মা? ইয়ার্ড, বাবার লাইব্রেরির ঘরটা? সব জায়গায় খুঁজেছি রে মা, শুধু 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 ছাদটাই বাকি। আমার পায়ের ব্যথাটাও না বাড়ছে। আমি যেতাম
তুই একটু গিয়ে দেখবি ওখানে আবার গিয়ে লুকিয়ে টুকিয়ে আছে কিনা। স্নোবলের চিন্তায় ললাট পটে ঘাম জমল আরশির। মনে মনে খুব করে চাইলো ছাদেই যেন পেয়ে যায় ছেলেটাকে। আর যদি না পায়, যদি কোনো অঘটন ঘটে, কুচিন্তাগুলো দুপাশে মাথা নেড়ে ছেড়ে ফেলতে চাইলো আরশি। পরপর মরিয়মের কথা মতো আগ পিছে না ভেবে ব্যস্ত পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। আরশি বেরিয়ে যাওয়ার মিনিট খানেক বাদে যাকে নিয়ে এত দুশ্চিন্তা তাকে কোলে নিয়ে পা টিপে রুমে ঢুকলেন মেহমেদ। আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে ফিসফিস করে জিজ্ঞেস করলেন। পাঠিয়েছি। মরিয়ম বেগম হাসছিলেন একা একা, কিন্তু মেহমেদকে ঢুকতে দেখেই শক্ত করে ফেললেন চোখ মুখ। ভেবেছিলেন উত্তর না দিয়েই বেরিয়ে যাবেন ঘর থেকে, কিন্তু তার আগেই পথ আটকে দাঁড়ালেন মেহমেদ। স্নোবলকে কোল থেকে নামিয়ে পাজা কোলে করে তুলে নিলেন মরিয়মকে। মরিয়ম বেগম হক চকালেন, দাপাদাপি করে নামতেও চাইলেন কোল থেকে, কিন্তু সুবিধে করতে পারলেন না। অজ্ঞতা হাল ছেড়ে দিয়ে তপ্ত কণ্ঠে বললেন, আমাকে কোলে তোলার বয়স আছে তোমার? এখনই তো ফেলে দিয়ে আমার মাজাটাও ভাঙবে, সাথে নিজেরটাও মচকাবে। নামিয়ে দাও বলছি, নামাও আমাকে। ষাঠূর্ধ্ব মেহমেদ স্ত্রীকে কোলে নিয়ে বেশ দাপুটে স্বরে বললেন, শেষ বয়সে যদি বউকে কোলে তুলে রাখতে পারো তাহলে কিসের ডিমান্ড করো সারা জীবন? এই তুলেছ আর একবার আমাদের রুমে নিয়ে নামাবে। কিন্তু শেষ, আর কোনো নয়। সারাদিন একটা কথাই আপাতত বলি আমার সাথে, তাই শাস্তি হিসাবে আজ রাত শুধু তুমি বলবে আর আমি শুনবো। বেগম জান। এদিকে নামিয়েই যখন দিবি তখন কোলে নিয়েছিলি কেন? টাইপ লুক নিয়ে ফ্লোরে বসে আছে স্নোবল। চোখ মুখে জগৎ সংসারের উপর প্রবল অনীহা। কেউ কি দেখছে না যে সর্বসাকল্যে সেই একমাত্র সিঙ্গেল? আশ্চর্য, পৃথিবীতে ন্যায়ের বিচার কোথায়? তার ঘাস খাওয়া পার্টনার কোথায়? পাশুটে অম্বুদের পশ্চা সাজিয়ে বসেছে আকাশ। ঝিরঝিরে বৃষ্টির মতো সন্ধ্যে থেকে বিরামহীন তুষারপাতে জাকিয়ে শীত নেমেছে শহরে। আরশির ভয় বাড়ে স্নোবলকে নিয়ে। ছাদে এই ঠান্ডার মধ্যে এতক্ষণ কিভাবে আছে ছেলেটা কে জানে। দ্রুত পা চালিয়ে ছাদের সিঁড়ি অব্দি আসতেই থমকায় সে। সিঁড়ির হাতলে ফেরি লাইটস, সিঁড়ির টাইলসের ওপর পুরু করে ছড়ানো গোলাপের পাপড়ি দেখেই ভুরু কুচকে ফেললো আরশি। ছাদের সিঁড়িও কি তবে রবিনসন চাচা ওর জন্মদিন উপলক্ষে সাজিয়েছিলেন? কারণ যার সাজানোর কথা ছিল সে তো আর বাড়িতে নেই। আরশির মন ভার হয়, তবুও শাড়ির কুচি ধরে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে মেয়েটা। আপাতত স্নোবলকে ছাদ থেকে নিয়ে আসা জরুরি। যে আরশির কথা ভাবলো না তার কথা কেন ভাববে সে? ছাদের দরজা আগেই খোলা ছিল। সেখান দিয়ে ঢোকার সময় খেয়াল না করলেও ছাদে এসে দাঁড়াতেই কৃষ্ণ গহ্বরে বিস্ময় নামলো আরশির। ফাঁক হয়ে এলো ঠান্ডার প্রকোপে লালচে হওয়া ওষ্ঠপুট। ছাদের মেঝেতে সিঁড়ির মতোই পুরু করে ছড়ানো গোলাপের পাপড়ি। রমণীর পায়ের আলতারাঙা রঙের সাথে সখ্যতা হলো খুব তাদের। পদ্মসম চরণ ডুবে গেল হাজার খানেক ছিন্ন গোলাপের বুকে। নিটল চোখ জুড়ে তখন সম্মুখে সাদা শিফনে মোড়া টেন্ট। ত্রিভুজাকৃতির টেন্টটি ঢোকার মুখেও লাগানো হয়েছে ফেরি লাইটস। হলদে আলোয় স্পষ্ট হয়ে উঠেছে লাইটগুলোর সাথে ঝোলানো ওদের বিয়ের কয়েকটি ছবি। সবগুলোতেই দুজন গোমরা মুখে বসা। সাথে জায়গা পেয়েছে আরশির কিছু ক্যান্ডিড ছবিও। এই ছবিগুলো কবে তোলা হয়েছে সে সম্পর্কে আরশির ধারণা নেই। এ পর্যায়ে অবাক চোখগুলো আবিষ্কার করলো টেন্টের সামনে পেতে রাখা সাদা টেবিলখানা, যার উপরে স্থান পেয়েছে একটা গোলাপের বুকে আর আরশির সবচেয়ে পছন্দের কেক, চকলেট কেক। সাথে কিছু মকটেলের বোতল আর পুরো টেবিল জুড়ে অনেকগুলো ছোট ছোট মোমবাতি। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলগুলোর মিষ্টি সুবাসে যেন মাতোয়ারা রাতের বাতাস। পুরো ছাদের বেশ কয়েক জায়গাতে আধিপত্য তাদের। গোলাপের পাপড়ির ফাঁকে ফাঁকে মাথা জাগিয়ে রাখতে পেরেছে কিছু আগুনের শিখা। বাকিগুলো আত্মাহুতি জানিয়েছে তুষারে ঢেকে গিয়ে। স্নোফল বাড়তেই ঝিরঝিরে বরফে ঢাকা পড়তে শুরু করলো কারোর বহু কষ্টের এই সমস্ত আয়োজন। আরশি ঠোঁট উল্টে আশেপাশে তাকায়। মানুষটাকে দেখা মাত্র তার বুকে ঝাঁপিয়ে পড়ার অদম্য ইচ্ছেটা মাথা চারা দিয়ে উঠেছে ভীষণ। একসময় চোখ দুটো ক্লান্ত হয় সে জাতকে খুঁজতে খুঁজতে। ঝাপসা হয়ে ওঠে অক্ষিকোটর, লালচে রং ধরে টিকালো নাকে ডগায়। মেয়েটা অস্পষ্ট আওড়ায়, আপনি কোথায় শেহজাদ? প্লিজ একবার সামনে আসুন, আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া। আরশি পাষণ্ড পুরুষ এবার আর আড়াল করে রাখতে পারল না নিজেকে। প্রিয় দর্শিনীর কাতর ডাকে সাড়া দিতে কিনা কে জানে।
আচমকায় হাওয়ায় ভাসিয়ে দিল তার পৌরষ মনের অনুরক্তি। সুরের মূর্ছনায় অনুগামী চোখ জোড়া টলমল করে উঠল আরশির। দৈবাত পিছনে ফিরে চাইতেই দৃশ্যমান হলো পরিচিত ছায়ামূর্তি। ছাদের ডোর ফ্রেমের সাথে সামান্য ঠেস দেয়া তার পাইপ শেপস। দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে লম্বাটে এক পুরুষ। বলিষ্ঠ তার গড়ন, বুদ্ধিদীপ্ত চোখগুলোতে যেন দ্রবীভূত হয়ে আছে এই জগৎকালের সমস্ত ভালোবাসা আর প্রশ্রয়। ধূসর রঙা উলের ওভারকোট আর কালো টার্টল নেক সোয়েটার পরনে মানুষটাকে দেখা মাত্রই সেদিকে ধীরে ধীরে পা বাড়ালো আরশি। শীতল বাতাসে উড়ল তার শিফন শাড়ির আঁচল। সেদিকে তাকিয়ে বোধহয় খেই হারালো আরশির পাষণ্ড পুরুষও। দাঁড়ালো সোজা হয়ে, তারপর ধীর পায়ে এগিয়ে এলো তার প্রিয়দর্শিনীর পানে। কোনো এক ঘোরের মধ্যে রুফটপের বাজ বরাবর কাছাকাছি হলো তারা। আরশি অভিযোগের চোখে কিছুক্ষণ চেয়ে রইল মানুষটার দোহারা মুখের দিকে, পরপর এক বুক অভিমান নিয়ে শুধালো, তার মানে তখন ওভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, পুরো দুপুরটা আমাকে এড়িয়ে চলা, আমার দিকে না তাকানো সব নাটক ছিল? আপনি ইচ্ছে করে করেছিলেন সেসব, তাই না? আপনি জানেন আমার কতটা খারাপ লেগেছে তখন। এক শ্বাসে এত কিছু বলে একটু থামলো আরশি। দৃষ্টি নামিয়ে ফেললো গোলাপের পাপড়িতে ঢেকে থাকা পায়ের পাতার ওপর। গালের পানি মুছে বলল, আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাকে শাড়িতে সুন্দর লাগছে না বলেই হয়তো আপনি এড়িয়ে চলছেন আমাকে। এই বুঝি ফুরিয়ে গেল আপনার সব ভালো। কথা শেষ করার আগে ওর ঠোঁটের ওপর উঠে এলো শেহজাদের তর্জনী। নরম স্বরে আওড়ালো, এই জীবনে তোমার জন্য আমার ভালোবাসা ফুরবে না আরশি। ওষ্ঠপটে আঙ্গুলের উষ্ণ স্পর্শে ধক করে উঠল আরশির বুকখানা। বিমূঢ় চোখ জোড়া আবিষ্কার করলো এই মানুষটার জন্য তার ভালোবাসাও তো এমন। কখনো ফুরোবার নয়, তবে কিসের এত জড়তা ছিল এতগুলো দিন? আরশির ভাবনার সুতো ছিল তখন যখন শেহজাদ নিজের গায়ের ওভারকোটটা খুলে জড়িয়ে দিল ওর গায়ে। পরপর হুট করে মানুষটা দু হাঁটু গেড়ে বসে পড়ল আরশির সামনে। শেহজাদকে ওভাবে বসতে দেখে চমকে থমকে গেল তার মৃদুর আনন। প্রফেসর চোখে বালক সুলভ চাহনি নিয়ে জিজ্ঞেস করলো, বলেছিলাম না আজ তোমার মান ভাঙাবো? সো বলুন ইয়োর হাইনেস, এই অধম কি করলে আপনার মান ভাঙবে? আরশি থমথমে মুখে চেয়ে তখনও অভিমানী কিশোরীর মতো অভিমান করে বলল, কানে ধরুন আর সরি বলুন। বিনা বাক্য ব্যয়ে শাস্তিটুকু মাথা পেতে নিল শেহজাদ। দুহাত উঠিয়ে কান ধরল, তারপর তার মেঘমন্দ্র স্বরে কোমলতা মিশিয়ে বলল, আই এম সরি। শুরু থেকে হওয়া আবার প্রতিটা কাজ যেগুলো তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য আই এম সরি। শেহজাদ সামনাসামনি সত্যি সরি বলে ফেলবে আশা করেনি আরশি। অকুৎসাম এই ঘটনার বিমূঢ়তা কাটতেই ঠোঁট টিপল মেয়েটা। হাসি আটকে ফের গম্ভীর গলায় শুধল, আর রাতে না ঘুমিয়ে আমার দিকে তাকিয়ে থাকার জন্য। শেহজাদ বড্ড সরল মুখে হড়বড়িয়ে বলে উঠল, আই সোয়ার, আমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে তোমাকে দেখতাম না। শুধু তুমি কাছে থাকলে নিজেকে আটকাতে পারি না বলেই দেখতাম। সো এটার জন্য নো সরি। আর ভার্সিটিতে কেউ আমার সাথে কথা বললে তাদের দিকে অমন খেয়ে ফেলার মতো করে তাকানোর জন্য। তার জন্য তো মোটেও সরি না। তোমার কোনো ছেলে ক্লাসমেটের সাথে তোমাকে হাসতে দেখলে, কথা বলতে দেখলে আমার অসহ্য লাগে, রাগ উঠে। ইনফ্যাক্ট আমার তো স্নোবেলকেও তোমার সাথে ঘুমোতে দেখলে জেলাস ফিল হয়। অ্যান্ড আই উইল নেভার সে সরি ফর দিস। তুমি শুধু আমার জন্য আসবে, তুমি শুধু আমার সাথে ঘুমোবে। স্নোবেল আমার ভাগের আদর পাবে কেন? এই পর্যায়ে মাথা নোয়ালো মানুষটা। স্নোবলকে নিয়ে হিংসে করে এই কথাখানা শুনে আরশি কি রিয়াকশন দিবে সেটা দেখার আর সাহস হলো না তার। ঢোক গিলে পরাস্ত কণ্ঠে বলল, আচ্ছা, শুধু স্নোবেলের জন্য আই এম সরি। আর দুপুরে কেন কথা বললেন না আমার সাথে? আয়ান না করেছিল, বলেছিল কথা বললে নাকি সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এই জন্যই দুপুরে কিছু বলতে পারিনি, বাট এখন বলবো। একটু থেমে স্বচ্ছ আকাশের মতো নীল চোখ জোড়া তুলল শেহজাদ। আরশি প্রশ্নবিদ্ধ চোখের সাথে সন্ধি হলো তাদের। কান থেকে হাত নামিয়ে প্যান্টের পকেট থেকে বের করলো একটা চৌকা বক্স। ছোট্ট বক্সখানা খুলতে জল জল করে উঠল ছোট্ট একটা আংটি।
সব সময় গম্ভীর হয়ে থাকা মানুষটা স্মিত হেসে আওড়ালো। হ্যাপি থার্ড অ্যানিভার্সারি মাই বিলাভড ফ্লেমিং জুন।